আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আজ আমি একটি ক্লাসের আয়োজন করেছি যেটি হচ্ছে কিভাবে আপনি অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় রিটেনে পাস করতে পারবেন স্কুল এবং কলেজ পর্যায়ে। সে বিষয়ে কিছু টিপস এন্ড ট্রিক শেয়ার করবো আপনাদের কাছে। কত মার্ক পেলে পাস করবেন, প্রশ্নের ধরন কেমন হবে, কেমন লিখবেন, কতটি প্রশ্নের মধ্যে কেমন মার্ক থাকবে, লেখার কোয়ালিটি কেমন হতে হবে, লেখা আপনি একটি রচনামূলক প্রশ্নে কত পেজ লিখবেন, কতটুকু সংক্ষিপ্ত প্রশ্নে লিখবেন, এবং কোন কোন পরীক্ষায় পাস করলে আপনি একটা সার্টিফিকেট, নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট পাবেন, সে বিষয় নিয়ে একটা বিস্তারিত আপনাদের ধারণা দেবো। চলুন শুরু করি আর কথা না বলে। এখানে লেখা আছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কিছু কার্যকর কৌশল, যা নিম্নে দেওয়া হলো। প্রথমে আপনাদের ভাবতে হবে আপনি কোন বিষয়ে শিক্ষক হিসেবে নিবন্ধিত হতে চাচ্ছেন, সেই বিষয়ের উপর আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। অর্থাৎ আপনি রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, বাংলা, এগুলো যে কোনো বিষয় নিয়ে আপনি নিবন্ধন করতে পারেন, কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার সাবজেক্টটি আসলে কি। তাই আপনার বিষয়ের সাথে বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সমূহ মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথমে খাতায় নোট করুন। তাহলে এই কথাটা মানে হচ্ছে, আপনি ধরেন সমাজবিজ্ঞান বা বাংলা যে কোনো সাবজেক্টে আপনি একটা পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষা। ধরেন আপনি নিবন্ধন পিডি পরীক্ষায় 50 মার্ক অথবা 40 মার্ক পেয়ে পাস করলেন। এখানে কিন্তু পাস করলেন, ঠিক আছে, আপনি জানেন যে আপনি পরীক্ষা পাস করবেন, তাহলে আপনি এখন থেকে লিখিত পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। এজন্য প্রথমে দেখছেন এখানে লেখা আছে যে আপনি একটা সমাজবিজ্ঞান অথবা বাংলা একটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিবেন, তাহলে আপনাকে আগে কালেক্ট করতে হবে ওই সাবজেক্টের পূর্বের কোশ্চিনগুলো, অর্থাৎ 13, 14, 15, 16 এবং 17তম পরীক্ষায় আসা, বিগত সালে আসা রিটেন প্রশ্নগুলো আপনাকে কালেক্ট করতে হবে। এবং ওই প্রশ্নগুলো থেকে দেখতে হবে 16তমতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো, অর্থাৎ 17তমতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনাকে বাদ দিতে হবে। এবং বাদ দেওয়ার পর যে প্রশ্নগুলো আপনি 15, 16 এবং 14তম মধ্যে পাবেন, সে প্রশ্নগুলো আপনি নোট করবেন যে কোনগুলো আপনার কাছে ইম্পর্টেন্স মনে হচ্ছে। আপনি কিন্তু তখন একটা ধারণা পাবেন অবশ্যই যে আসলে কোন প্রশ্নগুলো আপনাকে করতে হবে। তখন সেই প্রশ্নগুলো আপনি খাতায় নোট করবেন, নোট করে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। এরপরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়মাবলী ও নির্দেশনা। কি কি নির্দেশনা আছে? শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হতে হলে আপনাকে 3টি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হতে হবে। 1 নম্বর হচ্ছে প্রিলি পরীক্ষায়, 2 নম্বর হচ্ছে রিটেন অর্থাৎ লিখিত, 3 নম্বর হচ্ছে মৌখিক। তার মধ্যে এ দুটি তেমন গুরুত্বপূর্ণ নয়, এ দুটিতে পাস করলেই হয়। কিন্তু লিখিততে যার যত মার্ক থাকে সে অনুযায়ী কিন্তু আপনার সার্টিফিকেটটা হবে বা কিছু আপনি পাবেন। আমরা জানি পিএইচডিতে পাস মার্ক হচ্ছে 40, অর্থাৎ 40 প্লাস প্লে ভালো। তারপরে দেখি লিখিত পরীক্ষায় 100 মার্কের মধ্যে 60 প্লাস পেতে হবে, অর্থাৎ 60-এর কম পেলে আপনার চাকরি নাও হতে পারে। আপনি সার্টিফিকেট পেতে পারেন কিন্তু আপনার চাকরি না হতে পারে। এই জন্য এখন থেকে, আগে 45-50 ঠিক আসলে, এখন কিন্তু 60 বা 65 এরকম পর্যায়ে ঠিক আছে। আর এখন যেহেতু অনেকটা পরিবর্তন, তাই চাকরি সবারই হয়, তবে 60 পাওয়ার আপনারা চেষ্টা করবেন যে কিভাবে লিখলে আপনি 60 মার্ক বা 60-এর চেয়ে বেশি পাবেন। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার সার্টিফিকেটে 12 মার্ক, অর্থাৎ এসএসসি, ইন্টার এবং অনার্স মিলে মোট 12 মার্কস আপনার সার্টিফিকেট থাকবে। আর 8 মার্ক হচ্ছে পরীক্ষায় যারা পরীক্ষক থাকবেন তাদের হাতে, তারা আপনাকে প্রশ্ন করবে, আপনার অ্যাটিটিউড দেখবে, আপনার আচরণ, যে আপনি কি রকম পাচ্ছেন, কথা বলতে পারছেন কি না পারছেন, আপনার এই ড্রেস, সবকিছুর উপর ডিপেন্ডস করবে এই 8 মার্ক। আপনি যদি সার্টিফিকেট ভালো থাকে আপনি অবশ্যই 12 মার্ক পাবেন অথবা 11 মার্ক পেতে পারেন। তাই ভাইবা তেমন ফ্যাক্ট না, যদি আপনি রিটেন ভালোভাবে পাস করতে পারেন আপনি ভাইবায় নিশ্চিত থাকেন যে আপনি পাস করবেন। ভাইবা মার্ক সুতরাং টোটাল হচ্ছে 20। এখানে তেমন ফেলের তেমন আশঙ্কা থাকে না, অর্থাৎ ফেল করার মতো তেমন আশঙ্কা থাকে না। আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মৌলিক বই থেকে পড়ুন। এই কথাটার মানে হচ্ছে আপনার একটা বেসিক তৈরির জন্য, যে আপনি একটা সাবজেক্টে পরীক্ষা দেবেন, এই সাবজেক্টে আপনি একজন শিক্ষক হতে চাচ্ছেন, তাহলে ওই সাবজেক্ট সম্পর্কে আপনার একটা পূর্ণ ধারণা নিতে হবে। তার জন্য আপনি মাধ্যমিক বইয়ে দেখেন, যদি আপনি ইসলাম শিক্ষা, তাহলে এসএসসির ইসলাম শিক্ষা বইটা দেখেন, ইন্টারের ইসলাম শিক্ষা বই দেখেন, অনার্সে আপনার সাবজেক্টটি ভালো করে, অর্থাৎ অনার্সেও তো আপনার অবশ্যই ইসলাম শিক্ষা সাবজেক্ট হবে। অর্থাৎ যে কোনো সাবজেক্ট হোক, আপনি সাবজেক্ট ভিত্তিক আপনার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে বই আছে সেই বইগুলো একটু ধারণা নেবেন। তবে এক্ষেত্রে আরো অন্য বইয়ের সহায়তাও নিতে পারবেন, যেমন দিগদর্শন, ব্যতিক্রম, বিভিন্ন ধরনের গাইড আছে, গাইডও আপনি ফলো করতে পারেন। তবে বোর্ড বই থেকে পড়াটা উত্তম। এবং এরপরে কিছু তথ্য কালেক্ট করার জন্য আপনার গাইডের প্রয়োজন হতে পারে, তাই একটি গাইড নেবেন। নিয়মিত লেখার মাধ্যমে লেখার গতি বাড়ানোর চেষ্টা করুন। লেখা তেমন সুন্দর না হলেও চলবে, তবে লেখা যেন স্পষ্ট হয়।
লেখা যেন পড়া ও বোঝা যায়। তার মানে বোঝেন যে আপনার প্রতিদিন 2-3 পেজ লিখতে হবে। লেখার মানে স্পেসটা কতটুকু থাকবে, লেখার সাইজ কেমন হবে, এবং লেখা দেখেন যে অত মানে এক্সট্রা কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আপনি স্পষ্ট লেখেন, লেখাটা যেন ধরা যায়, তাতেই চলবে, কাটাকাটি না করে। লিখিত পরীক্ষায় সাধারণত দুটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে রচনামূলক ও দ্বিতীয়টি হলো সংক্ষিপ্ত। এটি আমরা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে আমরা দেখাচ্ছি, এরকম প্রায় সব সাবজেক্টে এরকম। তার রচনামূলক আর দ্বিতীয়টি হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সামাজিক বিজ্ঞান 5টি প্রশ্ন থাকে ধরেন, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের যে 7টি সাবজেক্ট আছে, বাংলা, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, এগুলো, এই সাবজেক্টগুলো থেকে 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 75 মার্ক থাকবে, অর্থাৎ 5টি রচনামূলক, তার মানে 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টির অ্যান্সার আপনাকে করতে হবে। 10টির প্রত্যেকটারে একটি থাকবে এবং অথবা থাকবে, একটি থাকবে এবং অথবা থাকবে। আপনি যেটা ভালো পারেন সেইটা আগে লেখা শুরু করবেন, অথবাটা পারলে অথবাটা লেখেন, আর যেটা প্রথমটা যদি ভালো পারেন প্রথমটা লেখেন। তার মানে এখানে অনেক ভালোভাবে লিখতে হবে, যেহেতু একটি করে প্রশ্নের মার্কস হচ্ছে 15, আর 5টি সংক্ষিপ্ত থাকে, এর মধ্যে আছে 5 + 25, এই হলো মোট 100 মার্ক পরীক্ষা। মোট 100 মার্ক। রচনামূলক প্রশ্নের উত্তর করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন সময় বেশি ব্যয় না হয়, তাই সময় আগে ভাগ করে নিতে হবে, অর্থাৎ আপনি 5টি সঙ্গে রচনামূলক প্রশ্ন লিখবেন এবং 5টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখবেন। এই 3 ঘন্টার মধ্যে আপনি কত মিনিট করে সময় পাচ্ছেন সে অনুযায়ী কিন্তু আপনাকে মেনটেন করতে হবে সময়। আপনি একটি রচনামূলক প্রশ্ন দেখেন, এখানে লেখা আছে আপনি রচনামূলক 5টিতে কত সময় লাগবে। আপনি আপনি ধরেন ভাগ করে নিলেন যে আমি 20 থেকে 22 মিনিট সময় পাবো একটি রচনামূলক প্রশ্ন, তাহলে ওই সময়ের মধ্যে আপনাকে এই প্রশ্ন অ্যান্সার কমপ্লিট করতে হবে। আর একটি সংক্ষিপ্ত প্রশ্ন তো সাধারণত 8 থেকে 10 মিনিটের মধ্যে হয়, এর মধ্যে আপনার কমপ্লিট করবে। তাই এইভাবে ভাগ করে নেবেন যে একটি করে প্রশ্ন আসলে কত সময় আপনি দিবেন, সে অনুযায়ী আপনি ঘড়ি দেখবেন এবং অ্যান্সার করবেন। যদি দেখেন যে আপনার একটা প্রশ্ন লিখতে 25 মিনিট গেল, তাহলে পরেরটা আপনার 18 মিনিট বা 19 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলুন আমরা দেখি নেক্সট স্টেপগুলো কি কি আছে। সেজন্য প্রশ্নের উত্তর যতটা সম্ভব গুছিয়ে ও সংক্ষিপ্ত আকারে সাজাতে হবে এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখানে বুঝতেছি যে প্রশ্নের উত্তর গুছিয়ে এবং সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, অর্থাৎ একটি রচনামূলক প্রশ্ন আপনি 8 পেজ 10 পেজ লিখবেন, পরে দেখবেন যে আপনি 30-40 মার্কের অ্যান্সার আপনার বাকি গেল, 70-এর অ্যান্সার দিলেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনাকে টার্গেট থাকতে হবে, আপনাকে 100-এর অ্যান্সার দিতে হবে, এবং এর জন্য প্রয়োজনে প্রশ্ন শর্ট করুন, সংক্ষিপ্ত করে লিখুন, লেখার জন্য একটু ভালো হয়। তারপরে সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করুন, আর 2টি করে রচনামূলক প্রশ্নের মধ্যে একটি লিখতে হবে। সেজন্য আপনাকে আগে নির্বাচন করতে হবে কোন প্রশ্নগুলো আপনার ভালোভাবে জানা আছে। ধরেন আপনি ওখানে 2টা প্রশ্ন আছে, আপনি 2টিই পারেন, কিন্তু আপনি যদি একটা লেখা শুরু করেন, অর্ধেক লেখার পর আপনি এমনভাবে থেমে গেলেন আর আপনি এগোতে পারছেন না, তাহলে তো ওই ধরনের প্রশ্ন লেখা যাবে না। ওই জন্য আপনার ভাবতে হবে কোন প্রশ্নটি আপনি সম্পূর্ণ পারেন ভালোভাবে, সেই প্রশ্নটি আপনার লেখা শুরু করতে হবে। যেটা সংক্ষিপ্ত আকারে লিখতে পারবেন সেই প্রশ্নটি আপনাকে লিখতে হবে। নেক্সট, তাই লেখা শুরুর আগে ভেবে নিন, তা না হলে যদি প্রশ্নের মাঝে আর মনে না থাকে এবং বানিয়ে লিখতে পারছেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে, সময় নষ্ট হবে, প্রশ্নের উত্তরও তেমন ভালো হবে না। পরীক্ষার খাতা যেভাবে সাজিয়ে নেবেন, আপনি যেভাবে সাজিয়ে নেবেন বলতে আপনি পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা প্রশ্ন আপনি পয়েন্ট আকারে লিখবেন, সংক্ষিপ্ত হোক আর রচনা। আর যদি সংক্ষিপ্ত দেখা যায় সংজ্ঞা আসে তখন সেটা হিসেবে আলাদা। সংজ্ঞার ক্ষেত্রে আপনি 3-4টি বইয়ের ভাষায় সংজ্ঞা দিতে পারেন, একটি নিজের ভাষায় সংজ্ঞা দিতে পারেন। তবে বইয়ের ভাষায় যে সংজ্ঞা দিবেন তাদের জন্য অর্থাৎ বৈজ্ঞানিকের নাম যেন থাকে, দার্শনিকের নাম, যে ইনি এই সংজ্ঞাটি দিয়েছেন, 3টি থেকে 4টি সংজ্ঞা আপনি দিবেন। এক্ষেত্রে আপনার কোনো পয়েন্ট লেখার দরকার নেই, শুধু আপনি ভূমিকা এবং উপসংহার সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় প্রশ্নের ক্ষেত্রে আপনি দিতে পারেন। বিস্তারিতভাবে লেখার অভ্যাস পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই যে একটি প্রশ্ন লিখবেন 8-10 পেজ, অত বিস্তারিত লেখার দরকার নেই। আপনার প্রশ্নের উত্তর যেটা হচ্ছে আপনি সেটাই ভালো করে লেখেন, মানে এক্সট্রা বিষয় লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। পয়েন্ট যদি না পারেন তাহলে সিরিয়াল দিয়ে লিখতে পারেন, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার এরকম সিরিয়াল দিয়ে আপনি লিখতে পারেন, অথবা এরকম রোমান সংখ্যাটা 1-2 দিয়ে লিখতে পারেন, কিন্তু এই পয়েন্ট দেওয়াটা উত্তম। 5 মার্কের প্রশ্ন যদি পয়েন্ট দেন তাহলে 6-7টি দিলেই হবে, কিন্তু 15 মার্কের জন্য যদি পয়েন্ট না দেন তো 12 থেকে 14, এবং এরপরে যদি সময় আপনি দেখতেছেন যে 18 মিনিটে লিখেছেন, তাহলে আরো 4 মিনিট পাচ্ছেন, ওই 4 মিনিটে আর 2টি প্রশ্ন আপনি বানায় লিখতে পারেন। তবে সংক্ষিপ্ত হোক আর রচনামূলক প্রশ্নই হোক না কেন, আপনি চেষ্টা করবেন সকল প্রশ্নের উত্তর দিতে। ভূমিকা উপসংহার এটি লেখার একটি সুন্দর রূপ দান করে, অর্থাৎ প্রতিটি প্রশ্নে আপনি ভূমিকা এবং উপসংহার লিখতেন, যা লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার নিজের লেখার স্বকীয়তা বজায় রাখুন। প্রতিটি বিষয়ের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার একটি টিপস হচ্ছে, আপনি লেখার সময় অবশ্যই আগে ভাববেন
যে আপনি প্রথম পেজ যে সুন্দর করে লিখছেন, 4-5 পেজ লেখার পর দেখা যায় লেখা খারাপ হওয়া শুরু হয়, মানে অনেকক্ষণ লিখতে লিখতে লেখার পরিমাণ, তখন আপনি একটু রেস্ট নেবেন 2-1 মিনিট, নেওয়ার পর আপনি আবার সুন্দরভাবে প্রথম থেকে লেখা শুরু করবেন, দেখবেন আপনার লেখা আগের মতো আবার আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।